ওকে, তো লাইভ স্টার্ট হয়েছে, সবাই আস্তে আস্তে ধীরে ধীরে জয়েন করতে থাকো। আমার কাছে ফেভারেবল হিসেবে মনে হলো বায়োলজির একটা অধ্যায় পড়ে, মানে বায়োলজি টপিক বিশেষ সম্পর্কিত, জীব সম্পর্কিত একটা টপিক, যেটা জীবের সাথে সম্পর্কিত, এরকম কোন একটা টপিক পড়াই। তাই চিন্তা করলাম যে খাদ্য পুষ্টি, ইরফান সম্ভবত বলছিল যে খাদ্য পুষ্টিটা একটু দেখেন, মানে খাদ্য পুষ্টির ব্যাপারে একটা মতামত দিছিল। তাই চিন্তা করলাম আজকে খাদ্য পুষ্টি একটু পড়াই। লেটস জাম্প ইনটু দ্য মেইন কোর্স। খাদ্য ও পুষ্টি, এটার ইংরেজিটা হলো ফুড অ্যান্ড নিউট্রিশন। খাদ্য ও পুষ্টি, তাহলে আমাদেরকে এখানে প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো খাদ্য কি। খাদ্য কি, এটা কি কারণে লাগে, মানে কি কারণে লাগে, কেন আমরা খাদ্য খাবো, এই ব্যাপারগুলো জানতে হবে। খাদ্যের বৈশিষ্ট্য, এই সব কিছু কিন্তু খাদ্যের সংজ্ঞার মধ্যেই চলে আসে। সেকেন্ডে আমাদের জানতে হবে পুষ্টি। পুষ্টি কি, কেন, কি কারণে লাগতেছে, কতটুকু দরকার, পুষ্টি সম্পর্কিত একটা বিস্তারিত আলোচনা, এটা আমাদের দরকার। তো অধ্যায়টার মধ্যে মূলত আসলে কি কি আছে তোমাদের, তোমাদের যেটা আছে এই অধ্যায়ে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি, এগুলো নিয়ে ঘোরাফেরা করছে। এগুলার অভাবজনিত রোগ, এগুলো নিয়ে আলোচনা করছে। এটাই হলো খাদ্য পুষ্টির মূল আলোচনা। তো এখন আসি, প্রথম টপিক খাদ্য কি। আজকে যে আমি আজকে একটা কথা বলি, আজকের কথাগুলো হচ্ছে মানে মৌখিক কথাবার্তা, বুঝার জন্য কথাবার্তা। তোমাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, যে পয়েন্টগুলো বলি সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, পয়েন্টটা নোট আউট করতে হবে। প্রথমেই বলি খাদ্য কি। নর্মালি কোনো একটা জিনিসকে চালানোর জন্য আমার একটা, ধরো একটা গাড়িকে চালানোর জন্য তার লাগে হচ্ছে ইঞ্জিন। গাড়ির মেইন পার্ট হচ্ছে তার ইঞ্জিনটা। সেই ইঞ্জিনের মধ্যে যখন আমি তেল দেই অথবা গ্যাস প্রদান করি, এই ধরনের জিনিসগুলো যখন করি, অর্থাৎ একটা জিনিস প্রদান করি, তখন সে একটা কাজ করে আমাকে নিয়ে যায়, কাজ করে সে এগিয়ে যায়। এই যে গাড়ির এগিয়ে যাওয়ার ক্ষমতা, ইঞ্জিনের মধ্যে জিনিস দিলাম, তার ফলশ্রুতিতে সে এগিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা, অর্থাৎ সে কাজ করতেছে, এই জিনিসটা সে পাচ্ছে কোথা থেকে? একটা নির্দিষ্ট অংশ থেকে, অর্থাৎ একটা নির্দিষ্ট জিনিস থেকে। সেই জিনিসটা কি? তেল, ডিজেল, পেট্রোলিয়াম, এগুলো যে কোনো একটা জিনিস থেকে সেই একটা শক্তি পাচ্ছে, সেই শক্তির বলে সে কাজ করতেছে। এখন মোটামুটি এগুলা তো নর্মাল কথাবার্তা, যে তোমরা তো বুঝোই গাড়ি কেন চলতেছে, গাড়ি ইঞ্জিনে তেল দিচ্ছি সেটার কারণে চলতেছে, মানে একটা মেশিন। ঠিক আমাদের শরীরটা বা জীব দেহ, সেটাও কিন্তু একটা মেশিন। এই মেশিনেরও কিন্তু শক্তি দরকার, অর্থাৎ বাইরে থেকে তেল ডিজেলের মতো কিছু একটা দিতে হবে। আর আমরা তো তেল, গাড়ির মতো তেল ডিজেল খাচ্ছি না, কারণ গাড়ির মতো ইঞ্জিন তো আমরা না, আমাদেরটা একটু ভিন্ন ধরনের। যার কারণে ওই তেল ডিজেলের বদলে, মানে আমরা যেটা কাজ করতে পারি সেটার অংশ হিসাবে আমরা যেটা গ্রহণ করি সেটাকে বলা হয় খাদ্য বা ফুড। ফুড, এই খাদ্যের তিনটা বৈশিষ্ট্য আছে। তিনটা বৈশিষ্ট্য হচ্ছে, এক নাম্বার, এটা একটা জৈব উপাদান। খাদ্য সর্বদা জৈব উপাদান। জৈব উপাদান মানে কি চিন্তা করো। আর জৈব উপাদান, অজৈব উপাদান মানে কি? অজৈব উপাদান হলো তেল, ডিজেল, পেট্রোলিয়াম, গ্যাস, কয়লা, সালফার, অজৈব উপাদান এগুলো। তাহলে জৈব উপাদান কি? জৈব উপাদান হলো যেটা জীব দেহ গ্রহণ করতে পারবে। হয়তো হয় কোনো ওই উপাদানটা কোনো জীব দেহ থেকে আসবে, অথবা কোনো জীব সেটা গ্রহণ করতে পারবে, সেই ব্যাপারটাই হলো জৈব উপাদান। যেমন মাশরুম, চিকেন, ডিম, তোমরা যা খাচ্ছ সেগুলো সবগুলোই জৈব উপাদান। গাছ, মানে তোমরা যত ধরনের শাকসবজি খাচ্ছ, যত ধরনের ফলমূল খাচ্ছ, সকল কিছু দেখো, চিন্তা করো, উদ্ভিদ থেকে আসতেছে। উদ্ভিদ কি জীব না? অবশ্যই জীব। যার কারণে এগুলো জৈব উপাদান। তারপর চিন্তা করো, ধরো যে জিনিস, অনেক কিছু আছে যেগুলো আমরা এখন বর্তমানে খাচ্ছি, সেগুলোকে আমরা জৈব উপাদান হিসেবে ধরে নিতে পারি। তো মোটামুটি জৈব উপাদান সম্পর্কে আমার আর তেমন কিছু বলার নাই, এটা বুঝতে পারছো। দুই নাম্বার, খাদ্য, এই জিনিসটার আরেকটা বৈশিষ্ট্য হলো, এই জিনিসটা আমাদেরকে শক্তি দিবে, শক্তি প্রদান করবে। শক্তি প্রদান করবে। খাদ্য কি করবে? শক্তি প্রদান করবে। এই খাদ্য যদি শক্তি প্রদান না করে, তাহলে আমরা কোনো কাজ করতে পারবো না। আমাদের দেহটাকে চালানোর জন্য যে শক্তিটা দরকার,
আমরা যে কথা বলতেছি, আমি এখন কথা বলতেছি, আমার কথা বলতে একটা শক্তি খরচ হচ্ছে। তারপর আমি এখানে দাঁড়াই আছি, আমি এখানে দাঁড়াই থাকার জন্য একটা শক্তি খরচ হচ্ছে। আমি এখানে হাতটা মুভমেন্ট করতেছি, আমার শক্তি খরচ হচ্ছে। আমি লিখতেছি, শক্তি খরচ হচ্ছে। এগুলো কোত্থেকে পাবো? এগুলো তো আমার দরকার, কোন জায়গা থেকেই তো দরকার। সেটা দিবে আমাকে খাদ্য। তার মানে খাদ্যের প্রধান দুইটা আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা তোমাদের লেভেলে বললে কিচ্ছু বুঝবা না, তাই আমি সেই বৈশিষ্ট্যটা আপাতত স্কিপ করে গেলাম, সেই বৈশিষ্ট্যটা। তাহলে আমরা জানলাম কি খাদ্য দুইটা কাজ করবে তোমাদের লেভেলে। কি সেটা? খাদ্যের বৈশিষ্ট্য যে খাদ্য একটা জৈব উপাদান এবং সে শক্তি প্রদান করবে। এখান থেকে এখন শক্তি প্রদান করবে। শক্তি প্রদান করা মানে কি? কোনো কিছুতে শক্তি প্রদান করা বা শক্তি দেয়া, তার মানে সে একটা কাজ করবে। শক্তি থাকা মানে কাজ করা। শক্তি থাকা মানে কাজ করা। যেহেতু খাদ্য আমাদেরকে শক্তি দিবে, তার মানে আমাদের দেহে কিছু কাজ করবে। সে আমাদের দেহের কিছু কাজ করবে। আমাদের দেহে তো কত ধরনের কাজ হয়, ঠিক না? আমাদের দেহে রেচন হচ্ছে, আমাদের দেহে স্নায়ুতন্ত্রের স্নায়ু জালিকাগুলো ছড়িয়ে যাচ্ছে, তারপর মাসেলস এর বৃদ্ধি করতেছে, অস্থির বৃদ্ধি করতেছে, এই যে আমি কথা বলতেছি, শব্দ শক্তি বের হচ্ছে, এই ব্যাপারগুলো আর কি। এগুলা থেকে একটা কাজ করতেছি। ভাই ভাত খেলে শরীরে শক্তি আসবে। হ্যাঁ ভাই, ভাত খেলে তো শরীরে শক্তি আসবে। ভাত হচ্ছে সবচেয়ে শর্করাগুলোর মধ্যে 79% শ্বেতসার আছে ভাতের মধ্যে। পরে বলবো, এগুলো আস্তে আস্তে আলোচনায় আসবে। এখন তোমাদেরকে যেটা বলতেছি, শক্তি থাকা মানে কাজ করা। তার মানে খাদ্য আমাদের দেহের কিছু কাজ করবে। খাদ্য কি কাজ করবে? খাদ্য মূলত তিনটি কাজ করবে। খাদ্য তিনটি কাজ করবে। কি কি কাজ করবে? প্রথম কাজ, যদি খাতা বই সামনে নিয়ে বসো তাহলে লিখতে পারবে আশা করি। প্রথম কাজ বৃদ্ধি সাধন, জীবের বৃদ্ধি সাধন করবে, ক্ষয় পূরণ এবং কর্মক্ষমতা প্রদান। প্রথম টপিকেই লিখলাম খাদ্য তিনটা কাজ করবে। প্রথম হচ্ছে বৃদ্ধি সাধন করবে, ক্ষয় পূরণ করবে, কর্মক্ষমতা। বৃদ্ধি কি? খাদ্য আমার দেহকে, চিন্তা করো একটা সময় আমি কত ছোট ছিলাম, এত ছোট ছিলাম, আমাকে কোলে নিয়ে ঘুরতে হইতো। আর এখন আমাকে আর কিন্তু কোলে নেওয়া লাগে না, আমি হাঁটতেছি। মানে আমি কত বড় হয়ে গেছি, মানে আমার দেহের বৃদ্ধি হয়েছে, আমার দেহের কত কিছু বৃদ্ধি হয়েছে। আমার দেহের হাড় গুলোর বৃদ্ধি হয়েছে, আমার দেহের মাসেলস গুলো বাড়ছে, আমার দেহের যে স্নায়ু কোষ সেগুলোর বৃদ্ধি হয়েছে, আমার দেহের যে গ্রন্থি গ্ল্যান্ড সেগুলোর বৃদ্ধি হয়েছে, আমার দেহের যে ইন্টারনাল অর্গান গুলো সেগুলোর বৃদ্ধি হয়েছে। মোট কথা সবকিছু কিন্তু বেড়ে গেছে, তুলনামূলক বড় হয়ে গেছে। আমার হাড় আগে কত ছোট ছিল, কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, বৃদ্ধি হয়েছে। এখন এই বৃদ্ধিগুলা করবে কে? খাদ্য। ক্ষয় পূরণ কি? আমার দেহের মধ্যে যত ধরনের অভাব আছে, অর্থাৎ আমার দেহের মধ্যে কোনো একটা জায়গায় কোনো একটা পুষ্টির অভাব হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট উপাদানের অভাব হচ্ছে, সেটা ক্ষয়পূরণ করবে খাদ্য। নির্দিষ্ট খাদ্য নির্দিষ্ট জায়গায় ক্ষয়পূরণ করবে। কর্মক্ষমতা প্রদান। কর্মক্ষমতা কি? বিভিন্ন ধরনের কাজ, আমি লাফ দিতেছি, জাম্প করতেছি, হাঁটতেছি, কথা বলতেছি, দাঁড়াই আছি, যত কাজ করতেছি, পড়ালেখা থেকে শুরু করে যত কাজ করতেছি, সকল ক্ষেত্রে আমার এই কর্মক্ষমতা প্রদান করবে খাদ্য। তো প্রথম এই তিনটা টপিক আমি মোটামুটি বুঝাইতে পারলাম। 2 নাম্বার হচ্ছে তাপ শক্তি প্রদান। এত কাজের মধ্যে তাপ শক্তি কেন দরকার ভাইয়া? তাপ শক্তি এই কারণে দরকার, দেহ যদি গরম না থাকে তাহলে তুমি কোনো কাজ করতে পারবে না। গাড়ির ইঞ্জিন, যারা মূলত বরফের দেশের মধ্যে বসবাস করে, বরফাবৃত অঞ্চলে বসবাস করে, তাদের ক্ষেত্রে কি হয়, যখন গাড়িটাকে স্টার্ট করাইতে হয় তখন তাদেরকে 5 থেকে 10 মিনিট যাবত ইঞ্জিনটাকে খালি চালাই দিয়ে বসে থাকতে হয়। কেন বসে থাকতে হয়? কারণ ওই জায়গার মধ্যে তাপমাত্রা এতটাই কম, বরফ তো নরমালি 0 ডিগ্রির নিচে যদি চলে যায় তাহলে বরফ জমা শুরু হয়। তো বরফের যেসব জায়গা, সেসব জায়গায় তাপমাত্রা এতই কম যে গাড়ির ইঞ্জিনটাকে প্রথমে গরম করে নিতে হয়, তারপরে গাড়িটা চলা শুরু করে। গাড়ির ইঞ্জিন গরম না হলে কোনোদিন গাড়ি চলতে পারবে না। তার মানে তোমার দেহের জন্য দরকার কি? তাপ শক্তি। আমাদের দেহটাও একটা মেশিনের মতো, সেই গাড়ির মতোই। তার মানে আমার দেহটাকেও কাজ করতে হলে আমার দেহটাকে গরম হইতে হবে, তাপ শক্তি দরকার পড়বে। এই তাপ শক্তি কে দিবে? এই তাপ শক্তি দিবে হচ্ছে খাদ্য। ফুড থেকে আমরা সেই তাপ শক্তিটা পাবো। মোটামুটি এটাও বুঝাইতে পারলাম। এখন 3 নম্বরে আসি।
3 নম্বরে যে কাজটা সেটা হচ্ছে গাড়ির বিভিন্ন ধরনের, চিন্তা করো গাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হয়, এখানে গাড়ির সাথে আমাদের একটা বড় পার্থক্য। গাড়িতে কোনো ধরনের সমস্যা হইলো, ইঞ্জিনে কোনো ধরনের সমস্যা হইলো, সে নিজে নিজে মেরামত করতে পারবে না, তাকে তেল দিতে থাকলে সে মেরামত হইতে পারবে না। কিন্তু আমাদের দেহে একটা বৈশিষ্ট্য হচ্ছে রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধ ও আচ্ছা, এটা আরেকটা পরে লিখি। রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ কি? আমাদের দেহ বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারে, আমাদের দেহে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, যার কারণে আমরাও বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে পারি, আমরা অসুস্থ হয়ে যাই, দুর্বল হয়ে যাই, কাজ করতে পারি না। তখন এই জিনিসটাকে মেরামত করবে হচ্ছে খাদ্য। খাদ্যই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যোগাবে এবং আমাদেরকে পুনরায় স্বাভাবিক করে তুলতে সাহায্য করবে। কিন্তু গাড়ির ক্ষেত্রে, গাড়ির ইঞ্জিন যদি কোনো কারণে বিকল হয়, তাহলে তুমি কি তেল দিয়ে দিয়ে অথবা পেট্রোলিয়াম দিয়ে দিয়ে তুমি কি ঠিক করতে পারবা না। তার মানে বুঝলাম খাদ্য আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। আরেকটা কাজ করে, সেটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। শারীরবৃত্তীয় কাজ, শারীরবৃত্তীয় কাজ কি? প্রতিটা ইন্টারনাল অর্গান নিজে নিজে একটা কাজ করে। প্রতিটা ইন্টারনাল অর্গান নিজে নিজে একটা কাজ করে। আমার কিডনি রেচনে কাজ করতেছে, আমার হার্ট রক্ত পাম্প করতে সাহায্য করতেছে, আমার ব্রেন আমাকে চিন্তা করতে সাহায্য করতেছে, আমার ভোকাল কর্ড আমাকে কথা বলতে সাহায্য করতেছে, আমার ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত সেটা আমার খাদ্য হজমে সাহায্য করতেছে, আমার ফুসফুস যেটা আমার অক্সিজেন আদান প্রদানে সাহায্য করতেছে। মোট কথা আমার দেহের বিভিন্ন ধরনের অর্গান বিভিন্ন ধরনের কাজ করতেছে। সেই কাজগুলোর জন্য, সেই কাজগুলো পরিচালনার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে খাদ্য। তার মানে আমরা বুঝলাম খাদ্য হলো এমন ধরনের একটা জৈব উপাদান। খাদ্য কি? জৈব উপাদান, যেটা আমার দেহের বৃদ্ধি করবে, ক্ষয়পূরণ করবে, কর্মক্ষমতা প্রদান, তাপশক্তি উৎপাদন, তাপশক্তি প্রদান না সরি তাপশক্তি উৎপাদন, তাপশক্তি উৎপাদন, কর্মক্ষমতা প্রদান, তাপশক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ ও শারীরবৃত্তীয় কাজে সহায়তা করবে, তাকে খাদ্য বলে। তার মানে আমি খাদ্যের সংজ্ঞা কিভাবে দিব? আমাকে যদি বলে খাদ্য কাকে বলে, তাহলে আমি বলবো যে সকল জৈব উপাদান দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, কর্মক্ষমতা প্রদান, তাপশক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ ও শারীরবৃত্তীয় কাজে সহায়তা করে, তাকে খাদ্য বলে। আশা করি খাদ্যের সংজ্ঞা বুঝতে পারছো। চলে যাব পুষ্টি। পুষ্টি কি? পুষ্টি কিরকম ব্যাপার স্যাপার? পুষ্টির ব্যাপারে বেশি আলোচনা না, এত ডেডিকেটেড আলোচনা নাই, তবে পুষ্টির আলোচনাটা বোঝা উচিত, কারণ খাদ্যের সাথে একদম খুব ক্লোজলি কানেক্টেড। পুষ্টিকে ইংরেজিতে বলে নিউট্রিশন। নিউট্রিশন। পুষ্টি কি? খাদ্যের মধ্যে অবস্থিত যেই উপাদানটা, খাদ্যের মধ্যে অবস্থিত যেই উপাদানটা তোমার দেহের ওই কাজগুলো করবে, বৃদ্ধি, পূরণ, ক্ষয় সাধন, কর্মক্ষমতা প্রদান, তাপশক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শারীরবৃত্তীয় কাজে সহায়তা করবে, যেই উপাদানটা, খাদ্যের মধ্যে তো নিশ্চিত কোনো না কোনো উপাদান আছে, অথবা ভিতরে কিছু না কিছু তো একটা আছে যেটার কারণে এই ঘটনাগুলো ঘটতেছে। সেই যে কিছু না কিছু একটা আছে, সেই কিছু জিনিসটাকেই বলা হয় পুষ্টি। অর্থাৎ খাদ্যের মধ্যে অবস্থিত যেই উপাদানটা দেহ গ্রহণ করতে পারে, সেই উপাদানটাকে বলা হয় পুষ্টি। আমি আবার বলি, পুষ্টির কিন্তু একটা ডেডিকেটেড সংজ্ঞা আছে। পুষ্টির একটা ডেডিকেটেড সংজ্ঞা আছে, যেটা সম্ভবত 9-এ গিয়ে পাবা। 9-এ যে আমি বলি, তাও শুনো, যদি তোমরা লিখতে চাও লিখতে পারো। তোমরা যদি এই সংজ্ঞাটা লেখো, পুষ্টির একদম পারফেক্ট সংজ্ঞা, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তি, গতিশক্তি বা তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে পুষ্টি বলে। এটা একটা ডেডিকেটেড সংজ্ঞা এবং এটাই হচ্ছে মূল সংজ্ঞা পুষ্টির। এখন তোমাদের লেভেলে পুষ্টির সংজ্ঞাটা এভাবে ডেডিকেটেডলি বলা নাই। তোমাদের লেভেলে যেহেতু বলা নাই, তাহলে আর কি করা, তোমাদেরকে তো খুব সহজ ভাবে বুঝাইতে হবে, মানে একদম খুব ইজিলি। তো পুষ্টির সংজ্ঞা তোমরা দিবা কিভাবে? তোমরা লিখবা খাদ্যস্থিত যে সরল উপাদান দেহে গ্রহণ উপযোগী হয়, সেটাকেই বলা হয় পুষ্টি। অর্থাৎ খাদ্যস্থিত যে সরল উপাদান, খাদ্যস্থিত যে সরল উপাদান দেহের গ্রহণ উপযোগী হয় বা দেহ গ্রহণ করতে পারে, দেহের গ্রহণ উপযোগী হয়, তাকে পুষ্টি বলে। তাকে পুষ্টি বলে। আই থিঙ্ক তোমরা মনে হয় মোটামুটি বুঝতে পারছো কেন আমি এই সংজ্ঞাটা বললাম।
খাদ্যের মধ্যে অনেক উপাদান আছে, তার মধ্যে যেই উপাদানটা দেহ গ্রহণ করতে পারে সেই উপাদানটা দিয়েই তো সে দেহের বৃদ্ধি করবে, কর্মক্ষমতা, যত কাজ আছে দেহের বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ, কর্মক্ষমতা প্রদান, তাপ শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা, শারীরবৃত্তীয় কাজ, অর্থাৎ দেহে খাদ্য থেকে যেই উপাদানটা দেহ নিয়ে যেতে পারবে সেই উপাদানটা দিয়েই সে এই কাজগুলো করবে। এবং যে উপাদানটা সে খাদ্য থেকে বের করে নিবে, অর্থাৎ নিজের দেহের মধ্যে নিয়ে নিতে পারবে, জীব দেহের মধ্যে, সেই উপাদানটাকে আমরা বলতেছি পুষ্টি। তার মানে কি বললাম, খাদ্যস্থিত যে সরল উপাদানটা দেহ গ্রহণ করতে পারে সেটাই হলো পুষ্টি। আই থিঙ্ক মোটামুটি এটা বুঝতে পারছো। এখন পরবর্তীতে পুষ্টির একটা দেখো, সব পুষ্টির সংজ্ঞার মধ্যে আমি কিন্তু একটা বৈশিষ্ট্য বলছি, পুষ্টিরই একটা বৈশিষ্ট্য বলছি। কি? পুষ্টি হচ্ছে একটা সরল উপাদান, অর্থাৎ খাদ্যের মধ্যে অবস্থিত একটা সরল উপাদান হচ্ছে পুষ্টি। পুষ্টি সেটা কি কাজ করে, অর্থাৎ পুষ্টি কি কাজ করে, পুষ্টি কি কাজ করে? তুমি প্রথমেই বলবা ভাইয়া খাদ্যের মধ্যে অবস্থিত সরল উপাদান সেটা পুষ্টি, সেটাই তো পুষ্টি, যেটা দেহ গ্রহণ করে সেটাই তো পুষ্টি, আর সেই পুষ্টির মাধ্যমেই তো দেহ বাকি কাজগুলো করে। তার মানে খাদ্য যে কাজ করে পুষ্টিও সেই একই কাজ করে। তাহলে পুষ্টি কি কাজ করে? পুষ্টি মূলত শক্তি প্রদান করে, পুষ্টি শক্তি প্রদান করে। আর শক্তি প্রদান করা মানে কি? শক্তি প্রদান করা মানে কি? শক্তি প্রদান করা মানে হলো কাজ করা। শক্তি প্রদান করা মানে হলো কাজ করা। কি কাজ করা? কাজ করা। তাহলে কি কাজ করা? ওই যে প্রথম দিকে লিখছিলাম বিভিন্ন কাজ, খাদ্যের বিভিন্ন কাজ, কি কি কাজ লিখছিলাম? প্রথম 1 নম্বরে 3টা কাজের কথা লিখছিলাম, বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ, কর্মক্ষমতা। 2 নম্বরে লিখছিলাম তাপ শক্তি উৎপাদন। 3 নম্বরে লিখছি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যেটা কি বলে শারীরবৃত্তীয় কাজগুলো করা। তাইলে বুঝো, মোটামুটি বুঝে গেছে যে পুষ্টি কি কাজ করে, পুষ্টি কেন দরকার, খাদ্যটা কি, পুষ্টি কি। তাহলে খাদ্য পুষ্টির মধ্যে পার্থক্যটা কি? খাদ্যটা হলো জৈব উপাদান আর পুষ্টিটা হলো সরল উপাদান। নরমালি এটা বুঝো, মানে খাদ্য হলো জৈব উপাদান, পুষ্টি হলো সরল উপাদান। খাদ্য থেকে পুষ্টি আসে, পুষ্টি থেকে কখনো কিন্তু খাদ্য আসে না। খাদ্যের মধ্য থেকে পুষ্টি আসে, কিন্তু পুষ্টির মধ্য থেকে কখনো খাদ্য আসে না, এরকম একটা পার্থক্য। তারপর ধরো খাদ্যকে সরাসরি জীবদেহ গ্রহণ করতে পারে না, কিন্তু পুষ্টিকে সরাসরি জীবদেহ গ্রহণ করতে পারে, মানে পুষ্টিটাকে সরাসরি সে নিয়ে নিতে পারে, যেই জিনিসটা নাই সেটাই তো পুষ্টি দেহ। তো মোটামুটি এগুলো হচ্ছে পার্থক্য খাদ্য ও পুষ্টির মধ্যে। এখন আমি পুষ্টি সম্পর্কিত বেশ কিছু আলোচনা করব, শোনো, আলোচনাগুলো শুনতেই থাকো। পুষ্টি বিভিন্ন ধরনের আছে। প্রথমে পুষ্টি পড়ানোর আগে খাদ্য উপাদান সম্পর্কে তোমাকে একটু ধারণা দিই। খাদ্য উপাদান, খাদ্য উপাদান হচ্ছে 6টি। খাদ্য উপাদান হচ্ছে 6টি। কি কি? 1 নম্বরে হচ্ছে শর্করা, যেটাকে আবার বলা হয় শ্বেতসার। শ্বেতসার, শর্করা বা শ্বেতসার, ইংরেজিতে বলা হয় কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। 2 নম্বরে বলা হয় আমিষ। আমিষ, যেটাকে বলা হয় ইংরেজিতে প্রোটিন, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রোটিন। এগুলোর মিনিং আছে যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মানে কি? কার্বনের জলীয় দ্রবণকে বলা হয় কার্বোহাইড্রেট, অর্থাৎ এটা তোমার জানার দরকার নাই, একদম এটা অনেক উপরের লেভেলের ধারণা। কার্বনের জলীয় দ্রবণ অর্থাৎ কার্বনের জলায়ন, হাইড্রেট, হাইড্রেশন, এগুলো মূলত জল বুঝাইতে ব্যবহৃত হয়। আর কার্বো মানে কার্বন, কার্বনের জলায়ন বুঝাতে কার্বনের জলায়নকে বলা হয় শর্করা। এটা তোমার দরকার নাই, জাস্ট তুমি ইংলিশটা মনে রাখো কার্বোহাইড্রেট। যেমন প্রোটিন, প্রোটিন আসছে দুটো শব্দ থেকে, প্রোটিওজ, প্রোটিওজ ল্যাটিন শব্দ প্রোটিওজ থেকে। এই প্রোটিওজ অর্থ কি? প্রোটিওজ অর্থ হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদান, এইখান থেকে আসছে। কেন অত্যাবশ্যকীয় আমিষ? এগুলো তোমার নাই, তোমার এগুলো জানাতে হবে, তুমি খালি ইংলিশটা মনে রাখো যে প্রোটিন। 3 নাম্বার হচ্ছে স্নেহ, স্নেহ বা চর্বি, এটাকে ইংরেজিতে বলে ফ্যাট, এটাকে ইংরেজিতে বলে ফ্যাট। 4 নম্বরে আছে খাদ্যপ্রাণ, খাদ্যপ্রাণ, যেটাকে ইংরেজিতে বলে ভিটামিন, ইংরেজিতে বলে ভিটামিন, বাংলায় বলে খাদ্যপ্রাণ। 5 নম্বরে আছে খনিজ লবণ, খনিজ লবণ,
যেটাকে ইংরেজিতে বলে মিনারেলস, যেটাকে ইংরেজিতে বলে মিনারেলস। 6 নম্বরে আছে পানি, 6 নম্বরে পানি যেটাকে বলে ওয়াটার। আশা করি এটা বলার কিছু নাই, ওয়াটার। তো খাদ্য উপাদান হচ্ছে 6টা: শর্করা জাতীয় খাদ্য বা শ্বেতসার জাতীয় খাদ্য বা কার্বোহাইড্রেট। 2 নম্বরে হচ্ছে প্রোটিন, আমিষ জাতীয় খাদ্য বা প্রোটিন, স্নেহ জাতীয় খাদ্য বা চর্বি জাতীয় খাদ্য যেটাকে বলে ফ্যাট, খাদ্য প্রাণ যেটাকে বলে ভিটামিন, খনিজ লবণ যাকে ইংরেজিতে বলা হয় মিনারেলস, পানি এটাকে বলা হয় ওয়াটার। এখন এই খাদ্য উপাদান থেকে যে পুষ্টিগুলো পাবো, তাহলে পুষ্টি উপাদান কয়টা? পুষ্টি উপাদান তাহলে কয়টা? পুষ্টি উপাদান আই থিঙ্ক তোমরা এতক্ষণে ধরে ফেলতে পারছো পুষ্টি উপাদান কয়টা। পুষ্টি উপাদানও তাহলে 6টি। পুষ্টি উপাদানও 6টি। এই 6টি পুষ্টি উপাদান কি কি? শর্করা, আমিষ, স্নেহ, খাদ্য প্রাণ বা ভিটামিন, খনিজ লবণ, পানি। এই 6টাই পুষ্টি উপাদান। বিভিন্ন ধরনের খাদ্য থেকে বিভিন্ন ধরনের পাওয়া যায়। মোটামুটি এই সম্পর্কিত ধারণা তোমরা পেয়ে গেছো। এখন একটা কথা বলি, বিভিন্ন ধরনের খাদ্যে বিভিন্ন ধরনের ব্যাপার থাকে। আগে আরেকটা ধারণা নাও, খাদ্য মূলত 2 ধরনের। খাদ্য মূলত 2 ধরনের। 2 ধরনের খাদ্য কি কি? একটা হলো মিশ্র খাদ্য, মিশ্র খাদ্য। আরেকটা হলো বিশুদ্ধ খাদ্য, বিশুদ্ধ খাদ্য। মিশ্র খাদ্য আর বিশুদ্ধ খাদ্যের মধ্যে পার্থক্য কি? মিশ্র খাদ্য যেটা, সেটার মধ্যে সকল পুষ্টি উপাদানগুলো মিলিতভাবে আছে। অর্থাৎ ওই পুষ্টি উপাদান শর্করা, ধরো কার্বোহাইড্রেট আছে, তার পাশাপাশি প্রোটিন আছে একটা খাদ্যের মধ্যে, তার পাশাপাশি চর্বি আছে, স্নেহ, এরকম আর কি। যেমন কি ধরো মুরগির মাংস, বললাম কি মুরগির মাংস, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, স্নেহ জাতীয় আছে। অর্থাৎ সকল খাদ্য উপাদান যদি বিভিন্ন ধরনের খাদ্য উপাদান যদি একটা খাদ্যের মধ্যে থাকে, তখন তাকে বলবো মিশ্র খাদ্য। কিন্তু যদি ওই খাদ্যের মধ্যে কেবলমাত্র একটা উপাদানই থাকে, যেমন চিনি, চিনির মধ্যে কেবলমাত্র আছে গ্লুকোজ, শর্করা আর কি। চিনির মধ্যে আছে কেবলমাত্র শর্করা, চিনির মধ্যে কেবলমাত্র আছে শর্করা, ঠিক আছে? তাহলে চিনি হচ্ছে একটা বিশুদ্ধ খাদ্য। কেন? কারণ এটার মধ্যে কেবলমাত্র শর্করা আছে, কোনো ধরনের প্রোটিন নাই, আমিষ নাই, কিচ্ছু নাই, কেবলমাত্র শর্করা আছে। তার মানে এটা হচ্ছে বিশুদ্ধ খাদ্য। মোটামুটি এই পর্যন্ত তোমরা বুঝে গেছো খাদ্য কি, খাদ্য কয় ধরনের, খাদ্য উপাদান, পুষ্টি। এই বিশুদ্ধ খাদ্য, মিশ্র খাদ্য পড়ার পরে তাপ শক্তি সম্পর্কিত একটা ধারণা দিই। আমরা জানি খাদ্য গ্রহণ করলে একটা কাজ হয়, সেটা কি হয়? তাপ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে? খাদ্য গ্রহণ করলে তাপ শক্তি উৎপন্ন হয়, খাদ্য গ্রহণ করলে তাপ শক্তি উৎপন্ন হয়। এখন এই তাপ শক্তিটাকে পরিমাপ করে যে এককটা, যে রাশিটা আছে, সেটা হলো তাপ শক্তি পরিমাপের যে রাশি, সেটা হলো পরিমাপের রাশি হলো ক্যালোরি। তাপ শক্তি পরিমাপ করা হয় ক্যালোরি নামক একটা রাশি দ্বারা। তাপ শক্তি পরিমাপ করা হয় ক্যালোরি নামক একটা রাশি দ্বারা। এখন এই ক্যালোরির ব্যাপারটা কি? বিভিন্ন ধরনের খাদ্য উপাদানের নাম বলছি আমি, শর্করা, আমিষ, স্নেহ, খাদ্য প্রাণ, খনিজ লবণ এবং পানি। বিভিন্ন ধরনের খাদ্যর মধ্য থেকে আমাদের 3টা খাদ্যের ক্যালোরির পরিমাণ জানতে হবে। প্রথম, শর্করা। শর্করা থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায় বা কি ক্যালোরি পরিমাণ শক্তি পাওয়া যায়, ওকে? সেকেন্ড হচ্ছে আমিষ। আমিষ নামক খাদ্য উপাদান থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায়। থার্ডে হচ্ছে চর্বি। চর্বি নামক খাদ্য উপাদান গ্রহণ করলে কি পরিমাণ শক্তি পাওয়া যায়। এই হচ্ছে 3টা উপাদান সম্পর্কে জানতে হবে, যে কোনটা থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায়। শর্করা, আমি যদি 1 গ্রাম শর্করা গ্রহণ করি, তাহলে আমি 4 কিলো ক্যালোরি শক্তি পাবো।
আমি যদি 1 গ্রাম শর্করা গ্রহণ করি আমি 4 কিলো ক্যালোরি শক্তি পাবো। আমি যদি 1 গ্রাম 4 কিলো ক্যালোরি তাপ শক্তি আমার দেহে উৎপন্ন হবে, বা 4 কিলো ক্যালোরি শক্তি আমি পাবো দেহের জন্য। 1 গ্রাম আমিষ গ্রহণ করি তাও আমি 4 কিলো ক্যালোরি শক্তি পাবো। 1 গ্রাম চর্বি গ্রহণ করি, আমি যদি 1 গ্রাম চর্বি গ্রহণ করি তাহলে আমি পাবো 9 কিলো ক্যালোরি শক্তি। তাহলে আমি বুঝতে পারছি 1 গ্রাম গ্রহণ করলে 4 কিলো ক্যালোরি, 1 গ্রাম গ্রহণ করে আমিষের ক্ষেত্রে 1 গ্রাম গ্রহণ করলে 4 কিলো ক্যালোরি, চর্বির ক্ষেত্রে 1 গ্রাম গ্রহণ করলে 9 কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি মানে কি? 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি, 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি। দেখো কিলো নামের একটা রাশি যুক্ত আছে, তোমরা আশা করি পড়ছো। কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো, আরো পিছনে আছে অনেকগুলা। তো এতগুলা জানার দরকার নেই, তোমাদের জানতে হয় হচ্ছে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, মিলি পর্যন্ত জানতে হয়। মাইক্রোটাও জানলে জানলা, মাইক্রো। তারপর আছে ন্যানো, পিকো, ফেমটো, অটো, এগুলো বিভিন্ন আছে। তো মিলি পর্যন্ত আর কি জানতে হয় তোমাদের। তো 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি। মোটামুটি এই পর্যন্ত বুঝতে পারছো যে কোনটা থেকে কি কোন খাদ্য উপাদান থেকে কি পরিমাণ শক্তি পাবা। এখন জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আজকের টপিকটা শেষ করে দিব, অল্প কিছুক্ষণের মধ্যে আজকের টপিকটা শেষ করে দিব। এটা হলো তাপ শক্তি সম্পর্কিত একটা আলোচনা। এখন বিভিন্ন ধরনের খাদ্য নিয়ে আলোচনা করব। খাদ্য উপাদানের মধ্যে প্রথম খাদ্য উপাদান হচ্ছে শর্করা। এই শর্করার আলোচনা করেই আজকে টপিকটা শেষ করব। শর্করা বা কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট কি কি দ্বারা গঠিত? এই কার্বোহাইড্রেট কি কি দ্বারা গঠিত? কার্বোহাইড্রেট যেটা বা শর্করা সেটা মূলত তিনটা জিনিসের দ্বারা গঠিত। এক হচ্ছে কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন। আমি মোটামুটি মনে হয় বুঝতে পারছো, এইগুলো আমি পরমাণুর গঠনের মধ্যে আলোচনা করছিলাম। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা সমন্বয়ে গঠিত হয় কি? শর্করা। অর্থাৎ শর্করা তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা সমন্বয়ে শর্করা গঠিত। শর্করার মধ্যে দুই ধরনের ব্যাপার আছে। যদি একটা এক অণু শর্করা হয় তাহলে আমরা তাকে বলবো এক অণু শর্করা। তাহলে আমরা কি বলবো? তাকে কি বলবো? যদি বলি সেখানে এক অণু শর্করা আছে তাহলে তাকে বলবো মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড। যদি দুই অণু শর্করা হয়, দুই অণু শর্করা হয় তাহলে বলবো ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড। যদি তিন অণু শর্করা হয়, তিন অণু শর্করা হয় তাহলে আমরা বলবো ট্রাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড। আশা করি বুঝতে পারছো, ট্রাইস্যাকারাইড। যদি তিনের অধিক শর্করা হয়, সেটা 4 হইতে পারে, তিনের অধিক শর্করা হয়, তিনের অধিক শর্করা অণু হয়, অর্থাৎ 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 100 হতে পারে, যেটাই হোক, তাহলে আমরা বলবো পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। আমরা কি বললাম? এক অণু শর্করা হলে বলবো মনোস্যাকারাইড, দুই অণু শর্করা হলে বলবো ডাইস্যাকারাইড, তিন অণু শর্করা হলে বলবো ট্রাইস্যাকারাইড, তিনের অধিক হলে বলবো পলিস্যাকারাইড। এখন এরপরে আমি শর্করার এই পর্যায়ে এসে একটা আলোচনা করব, সেটা হলো চাল সম্পর্কিত আলোচনা। তার আগে বলি শর্করার মানে প্রয়োজন, অর্থাৎ কি পরিমাণ শর্করা আমাকে খেতে হবে। মনে রাখবা, প্রতি কিলোগ্রাম ওজনের জন্য, প্রতি কেজি ওজনের জন্য, প্রতি কেজি ওজনের জন্য একজন ব্যক্তির 4.6 গ্রাম শর্করা প্রয়োজন। কি বললাম? প্রতি কেজি ওজনের জন্য, দেহের প্রতি কেজি ওজনের জন্য 4.6 গ্রাম শর্করা তোমাকে খেতে হবে। তাহলে একজন ব্যক্তির ওজন যদি 60 কেজি, 60 কেজি, তাহলে তার কি পরিমাণ শর্করা দৈনিক প্রয়োজন হবে? 1 কেজি ওজনের জন্য দরকার হচ্ছে 4.6 গ্রাম। তাহলে 60 কেজি ওজনের জন্য দরকার হবে 60 × 4.6 গ্রাম। মানে কত গ্রাম শর্করা দেখি তো? 60 × 4.6 গ্রাম। একটু ক্যালকুলেটরে হিসাব করি। 4.6 × 60, তাহলে 276 গ্রাম। 276 গ্রাম। 1 গ্রাম শর্করা, আমি যদি বলি যে 276 গ্রাম শর্করা থেকে আমি কতটুকু শক্তি পাবো? 1 গ্রাম শর্করা থেকে
1 গ্রাম শর্করা থেকে আমরা পাই 4 কিলো ক্যালোরি শক্তি। 4 কিলো ক্যালোরি শক্তি সংক্ষেপে লিখলাম। আর তাহলে 276 গ্রাম শর্করা থেকে 276 গ্রাম শর্করা থেকে পাবো 4 ইন্টু 276 কিলো ক্যালোরি। তাহলে কত দেখি তো, কত কিলো ক্যালোরি শক্তি পাবো? 4 ইন্টু 276, তাহলে পাবো হচ্ছে 1104। 1104 কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি শক্তি আমরা পাবো। 1104 কিলো ক্যালোরি, তার মানে 60 কেজি ওজনের একজন ব্যক্তির দৈনিক শর্করার চাহিদা হচ্ছে 1104 কিলো ক্যালোরি। তো লাস্ট এটা নিয়ে অঙ্ক কালকে দেখি একটু করাবো, শর্করা সম্পর্কিত এই অঙ্কগুলো একটু করাবো। আর তারপরের ক্লাসে আমিষের অভাবজনিত রোগ এগুলো করাবো। লাস্ট যে টপিকটা পড়াবো লাস্ট 1 মিনিটের মধ্যে শেষ করব, সেটা হচ্ছে চাল। চাল চাল হচ্ছে চালের মধ্যে চাল হচ্ছে একটা মিশ্র খাদ্য। চাল কি? একটা মিশ্র শর্করা জাতীয় খাদ্য। মিশ্র শর্করা জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য। ওকে, এই মিশ্র জাতীয় খাদ্যের মধ্যে কি কি উপাদান আছে? শর্করা আছে এবং আমিষ আছে, চর্বিও আছে কিছু পরিমাণ, হালকা চর্বিও আছে। তার মধ্যে আমিষের পরিমাণ হচ্ছে 79%। আমিষের পরিমাণ 79%। আর এই দুইটা মিলিত ভাবে আছে কত পার্সেন্ট? ধরো 79 থেকে বিয়োগ দিয়ে দেখি তো কত, তাহলে কত হয়? 20 21% আছে বাকি, মানে দুইটাই যে আমিষ আর চর্বি বললাম, এই দুইটা আছে 21%। চালের মধ্যে শর্করা জাতীয় খাদ্য বেশি থাকার কারণে চালকে মূলত শ্বেতসার জাতীয় খাদ্য বলা হয়ে থাকে। চালের মধ্যে যেই উপাদানটা, অর্থাৎ যে খাদ্য উপাদানের মধ্যে যে উপাদানটা বেশি থাকবে সেটাকে সেইটা বলা হবে। চালের মধ্যে শ্বেতসার জাতীয় খাদ্য বেশি আছে, তাই চালকে শ্বেতসার শর্করা জাতীয় খাদ্য বলা হয়। আই থিঙ্ক মোটামুটি বুঝতে পারছো। এখন এই পর্যন্তই, এই বলে আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। ওকে, বাই।